আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। চীনের সাথে লড়াই যেন ভারতের আর এক রকম আত্মহত্যা, বলছে বিশেষজ্ঞরা। চীন ভারত সীমান্ত বিতর্ক, লাদাখ থেকে সৈন্য পিছানোর সিদ্ধান্ত। ইসরায়েলের বহু সংখ্যক আগ্রাসন মোকাবেলা করল সিরিয়া। আলোচনার কক্ষে আগুন লাগিয়েছে আমেরিকা, দাবি হাসান রোহানির। জঙ্গি বিমান কিনার বিষয়ে পম্পেওর দাবি উড়িয়ে দিলেন জারিফ। এবং সর্বশেষ থাকছে অদ্ভুত অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তে হানা দিল কিম জং উন। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারত চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যে চীনা পণ্য বর্জনের প্রচারণা শুরু করে ভারত। পাশাপাশি চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে দেশটির কর্তৃপক্ষ। নিঃসন্দেহে এগুলো ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য আত্মহত্যার পথ। চীনার সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত মূলত রাজনৈতিক কারণে চীনের সঙ্গে দ্বন্দ্ব করতে চাইছিল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ভাইরাস প্রতিরোধের প্রচেষ্টা থেকে কিছুটা চাপ মুক্তি পেতেই ভারত এমনটি করেছে। ভারতে সোমবার পর্যন্ত 4,10,000 করোনা শনাক্ত নিশ্চিতের পরও ভারত সরকার লকডাউন শিথিলের দিকেই এগোচ্ছে। বলা হচ্ছে, অর্থনীতির এমন পরিস্থিতিতে আর লকডাউন দেওয়ার সামর্থ্য ভারতের নেই। বেইজিংয়ের সংবাদ মাধ্যম বলছে, চীনের সঙ্গে লড়াই দেশটির অর্থনীতির জন্য একটি স্বেচ্ছা ধ্বংসাত্মক কাজ। বিশ্বমান শৃঙ্খলা অনুযায়ী ভারত যদি চীনা পণ্য বর্জন করতে চায়, তাহলে দেশটির বিভিন্ন ফার্ম ও ভোক্তাদের উচ্চ ব্যয় বহন করতে হবে। এর জন্য ভারতের বেশি বিকল্প থাকবে না। এছাড়া কিছু ভারতীয় শিল্প খাত চীন থেকে সরবরাহের উপর নির্ভর করে। এইসব প্রতিষ্ঠানগুলো চীনের সহযোগিতা ছাড়া পরিচালনা করা সম্ভব নয়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক মাস লকডাউনের পর ইতিমধ্যে ভারতের আর্থিক অবস্থার মারাত্মক ধস নেমেছে। ভারতীয় সরকারি তথ্য অনুসারে এপ্রিল মাসে আমদানি বছর ভিত্তিক 48.3% হ্রাস পেয়েছে এবং রপ্তানি বছর ভিত্তিতে 33.7% হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষে উত্তেজনা বাড়ানো অথবা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক হ্রাস করা যুক্তিহীন, কারণ দুই দেশের একই উচ্চ পর্যায়ের শ্রেণীতে নেই। লাদাখে গালোয়ান সীমান্তে চীন আর ভারতের মধ্যে সংঘর্ষে অন্তত 23 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর মঙ্গলবার দুটি দেশই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব লাদাখ থেকে পিছু হাঁটবে তারা। সেনা কমান্ডার পর্যায়ে দীর্ঘ বৈঠকের পর চীন আর ভারতে ঠিক করছে যে পূর্ব লাদাখে যতগুলো এলাকা নিয়ে পরস্পরের মধ্যে বিরোধ রয়েছে, সেই সব এলাকা থেকে দুই বাহিনী পিছিয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও আসেনি, কিন্তু নির্ভরযোগ্য সেনা সূত্রগুলো জানিয়েছে যে পূর্ব লাদাখে দুই বাহিনী ঠিক কিভাবে পিছিয়ে যাবে বা কবে থেকে বাহিনী সরিয়ে নেওয়ার কাজ হবে, সেই সব খুঁটিনাটি দুই বাহিনী এরপর ঠিক করবে। চীনের সরকারি সংবাদপত্র পিপলস ডেইলিও সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে টুইট করেছে যে দুই সেনা কমান্ডারের মধ্যে এই দ্বিতীয় বৈঠকটি প্রমাণ করে যে আলাপ আলোচনার মধ্য দিয়েই মতবিরোধ মিটিয়ে নিতে আর উত্তেজনা কমাতে চাইছে দুই দেশ। মে মাসের গোড়া থেকে শুরু হওয়া সীমান্ত সংঘাতের মধ্যেও এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা সূত্রগুলি। আলোচনাও গঠনমূলক হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই বৈঠকে ভারতের তরফে 14 কোরের লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দু সিং ছিলেন, আর চীনের দিক থেকে ছিলেন তিব্বত সামরিক জেলার কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। বৈঠকে ভারত আবারও বলছে যে গালোয়ান উপত্যকায় চীন পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছিল। সেনা সূত্র থেকে বলা হয়েছে, এটা নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে, তেমনি ভারতের প্রস্তাব মতো দুই দেশের সেনা সংখ্যা কমানো নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই দেশের মধ্যে বহু দশক ধরেই পরস্পর বিরোধী দাবি আছে। লাদাখ হোক বা উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ হোক,
নিয়ন্ত্রণ রেখা যে খুবই অস্পষ্ট সেটা সামরিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞরা বারে বারেই বলছেন। দুই দেশই মেনে নেবে এমন কোনো মানচিত্র নেই। সেজন্যই ভারত বা চীন যেটা দাবি করে তাদের এলাকা বলে, অন্য দেশ সেটা মানতে চায় না। বিরোধ নিয়ে এটাই, কিন্তু এই মতবিরোধ সেনাবাহিনী কমান্ডার পর্যায়ে হয়তো সমাধান হবে না। এই আলোচনার শীর্ষ রাজনৈতিক এবং কূটনৈতিক নেতৃত্বের মধ্যে আলোচনা করেই এটার সমাধান সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তবে এইসব হামলা যথেষ্ট সফলতার সঙ্গে মোকাবেলা করেছে সিরিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ্জোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সানা বলছে, সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একই সময় এইসব হামলা চালায় ইসরায়েল। সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলা করে। তবে সোয়াইদা প্রদেশের সালখাদ শহরে একটি সামরিক অবস্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে 2 সেনা নিহত এবং 4 জন আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরে উপকূলবর্তী জাবলে শহরে একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে। এর কয়েক ঘন্টা পর ইহুদিবাদী ইসরায়েল এইসব ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানাচ্ছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা। পাশাপাশি ডক্টর রুহানি এও বলেছেন যে কোনো ধরনের চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। মঙ্গলবার ইরানের বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এইসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকা বলে থাকে যে আমরা আলোচনার জন্য প্রস্তুত। প্রকৃতপক্ষে তারা আশ্চর্যজনক কিছু বলছে। আলোচনার জন্য প্রস্তুত কথাটির অর্থ কী? আলোচনার টেবিল কি ত্যাগ করেছে? আলোচনা ভেঙে দিয়েছে কে? আলোচনার কক্ষে আগুন লাগিয়েছে কে? এসব করেছে আমেরিকা। হাসান রুহানি জোর দিয়ে বলেন, ইরান যৌক্তিকভাবে নৈতিকতার সঙ্গে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে, কিন্তু আমেরিকা সমস্ত নিয়মকানুন ও নীতি নৈতিকতা ভঙ্গ করেছে এবং প্রতিদিন তারা মিথ্যা কথা বলছে। প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, ইরানের জনগণ আমেরিকার এইসব মিথ্যাকে মোকাবেলা করছেন এবং আমাদের জনগণ মহান কাজ করছেন এবং তারা একটি বর্বর পরাশক্তির বিরুদ্ধে প্রতিশোধ চালিয়ে যাচ্ছেন। সারা বিশ্বের কাছে এখন এটি পরিষ্কার যে আমরা কখনো মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার মুখে মুখ থুবড়ে পড়িনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দেশটি জঙ্গি বিমান কিনবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করছেন তা উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় পম্পেওর দাবি নাকচ করেন। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই অজুহাতে আমেরিকা ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার চেষ্টাও করছে। এর আগে এক টুইট বার্তায় মাইক পম্পেও দাবি করেন যে আগামী অক্টোবর মাসে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ যদি না বাড়ানো হয় তাহলে ইরান রাশিয়া থেকে Su-30 এবং চীন থেকে J-10 এর মতো জঙ্গি বিমান কিনতে সক্ষম হবে। পরমাণু কর্মসূচি ইস্যুতে 2012 সালে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। তবে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুসারে চলতি 2020 সালের অক্টোবর মাসে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার চেষ্টা করছে আমেরিকা। এজন্য ওয়াশিংটন এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে। এর প্রতি সমর্থন দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। তবে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার বিরোধিতা করছে চীন ও রাশিয়া। উত্তর কোরিয়া বিরোধী লিফলেট বিতর্কে পড়শি দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি আগেই দিয়েছিলেন স্বৈরাচারী শাসক কিম জং উন। তাতেও সেভাবে কাজ না হওয়ায় এবার দক্ষিণ কোরিয়া সীমান্তে হানা দিল উত্তর কোরিয়া। তবে সেনা হামলা নয়, হামলার জন্য 20টি লাউড স্পিকার পাঠিয়েছে কোরিয়ান কিম।
সিউলের এক সেনা সূত্রের উদ্ধৃতি করে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস। গত রবিবারই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে এই স্পিকারগুলো বসানো হয়েছে। কি কাজ এই 20টি স্পিকারের? কোরীয় উপদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা বিশেষজ্ঞদের মতে এই লাউড স্পিকার দক্ষিণ কোরিয়া বিরোধী স্লোগান চালানো হবে। এছাড়াও কিমের সমর্থনেও ব্যবহার করা হতে পারে 20টি বড় বড় স্লোগান। প্রসঙ্গত, সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সমালোচনা করে দক্ষিণ কোরিয়ায় লিফলেট বিলি করেছে আন্দোলনকারীরা। এমনকি সীমান্ত এলাকা থেকে বিশাল আকার বেলুন করে উত্তর কোরিয়ায় কিম বিরোধী লিফলেট পাঠানো হয়েছে বলেও অভিযোগ। এই লিফলেটগুলোতে কিম জং উনের মানবাধিকার লঙ্ঘনের বহু তথ্য তুলে ধরা হয়েছে। এতেই ক্ষুব্ধ পিয়ংইয়ং। দ্রুত ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুদেশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন কিম ও তার বোন কিম ইয় জং। গত সপ্তাহে লিফলেট ইস্যু নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করেন শাসক কিমের বোন ও পরামর্শদাতা কিম ইয় জং। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে অবিলম্বে লিফলেট পাঠানো বন্ধ না করা হলে উত্তর কোরিয়া সীমান্ত শহর কায়সংয়ে দুদেশের যোগাযোগ অফিস বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি। উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বহু বছর ধরে সমালোচনায় সরব দক্ষিণ কোরিয়ায় আন্দোলনকারীরা। আর তাদের সঙ্গেই গলা মিলিয়ে সিউলে আশ্রয় নেওয়া উত্তর কোরিয়ার দলত্যাগীরা। গত বুধবারই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল কিম জং উন। এরপরই রবিবার সীমান্তে লাউড স্পিকার বসিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। প্রসঙ্গত, এর আগেও দুই কোরিয়ার সীমান্ত এলাকায় স্পিকার বসানো ছিল। তবে 2018-তে দুদেশের মধ্যে সামিটের আগে ওই স্পিকার প্রত্যাহার করেছিল উত্তর কোরিয়া। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।